বাংলাদেশে দুটা প্রধান উৎস রয়েছে ভূমিকম্পের। গতকালকের ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে ৮.২ থেকে ৯ মাত্রা ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে রয়েছে। তাড়াহুড়ো করে বাইরে যাওয়ারই নেই, বাইরে যাওয়াটা আরও রিস্ক। সবচাইতে ক্ষতি হবে ঢাকা শহরে। সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যুপুরীতে রূপ নেবে। আমাদের বিভিন্ন কারণে আগামী ৫০-১০০ বছরও এটা পরিবর্তন করা যাবে না। গতকালকে যে ভূমিকম্পটা, তাড়াহুড়ো করে বাইরে যাওয়ারই নেই, বাইরে যাওয়াটা আরো রিস্ক। মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প। এখন এর থেকেও আসলে আরো ভয়ঙ্কর মাত্রার ভূমিকম্প অতীতে হয়েছে, কিন্তু গতকালকের ভূমিকম্পের কারণে যে ভূপৃষ্ঠের উপরে যে কম্পনের তীব্রতা, এটা হচ্ছে স্মরণকালের মধ্যে এটা হচ্ছে সর্ববৃহৎ। মানে আমরা তো মোটামুটি এখন বেশ সিনিয়র আর কি, তাই না? আমাদের জীবন দশায় আমরা এরকমকে দেখিনি, কিন্তু ইতিহাস বলে যে আমাদের এই বদ্বীপ অঞ্চলে, এখানে আমাদের অভ্যন্তরে এবং আমাদের পার্শ্ববর্তী এলাকাতে আরও এর থেকে বহুগুণ বহুমাত্রার ভূমিকম্প এখানে সংঘটিত হয়েছে। তখন আপনার হচ্ছে জনসংখ্যা কম ছিল, বা তখন কোনো আপনার এগুলা ডকুমেন্টেশনের কোনো উপায় ছিল না, বা করাও হতো না, তাই না? তো সেইগুলো তথ্য আমরা পরবর্তীকালে অন্যভাবে আর কি জানতে পারি। তো এখন তো আমাদের মনে করেন অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, সেসমোগ্রাফ রয়েছে, সেগুলো আমরা বের করতে পারি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দীর্ঘ গবেষণায় আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশে দুটা প্রধান উৎস রয়েছে ভূমিকম্পের। একটা হচ্ছে সাবডাকশন জোন, যেটা সিলেট থেকে টেকনাফ, কক্সবাজার টেকনাফ পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল। আর একটা হচ্ছে উত্তরে ডাউকি ফল্ট। এখন বাংলাদেশ হচ্ছে 3টা প্লেটের সংযোগস্থল, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগটা বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। এই সংযোগটা হচ্ছে সুনামগঞ্জ কিশোরগঞ্জ যে হাওর, এই হাওরটাই আবার দক্ষিণে মেঘনা নদীর সাথে যে মিলল, মেঘনা নদী দিয়ে অববাহিকা দিয়ে বঙ্গোপসাগরে চলে গেল। এইরকম বড় বড় আমরা যে রেখাটা কল্পনা করি, তার পূর্ব পাশটা হচ্ছে বার্মা প্লেট, সাবডাকশন জোন, আর এর পশ্চিমটা হচ্ছে ইন্ডিয়া প্লেট, এবং উত্তরটা হচ্ছে যেটা হিমালয়, যেটা সেটা হচ্ছে এশিয়ান প্লেট, তাই না? তো গতকালকের ভূমিকম্পটা হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগস্থলে, যেটা ঘোড়াশাল, নরসিংদীর ঘোড়াশাল। তো এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা এখানে দীর্ঘদিন ধরে, হাজার বছর ধরে ভূত্বকের মধ্যে শক্তি জমা হয়ে রয়েছে। সেই শক্তি আমরা পরিমাপ করেছি যে এটা ৮.২ থেকে ৯ মাত্রা ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে রয়েছে, এবং এই শক্তিটা আজকেও বের হতে পারে, বা আগামী 50 বছর পরেও বের হতে পারে। তবে এই শক্তি বের হবেই, হতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন গতকালকে যে ভূমিকম্প, সেটা হচ্ছে এই সাবডাকশন জোনের একটা সামান্য একটা সেগমেন্ট, অংশ, একটা এতদিন এটা লকড হয়ে ছিল, লকড হয়েই আছে, বেশিরভাগ অংশটাই লকড হয়ে আছে। গতকালকের সামান্য একটু অংশ, সেটা হচ্ছে আনলকড হলো, যেটা আটকে ছিল সেটা খুলে যে ওখান থেকে 5.7 মাত্রার যে শক্তি সেটা বের হলো। সেটা হচ্ছে পুরা শক্তির তুলনায় এটা খুবই নগণ্য, পুরা শক্তিটা এখনো জমা হয়েছে। এবং এইটা যে বার্তাটা দিল, সতর্ক বার্তা, সেটা হচ্ছে যে সামনে, এবং শুধু সামনে না, নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প এই সাবডাকশন জোনের যে কোনো জায়গায় সংঘটিত হতে পারে। এখন আমি যে উৎসের কথা বললাম, দুটা উৎস, এই দুটা উৎসের যে কোনো জায়গায় ভূমিকম্প হোক না কেন, সেটা যদি 7 মাত্রা তার অধিক যদি অতিক্রম করে, তাহলে সবচাইতে ক্ষতি হবে ঢাকা শহরে। কেন, ঢাকা হচ্ছে যেভাবে নগরায়ন হয়েছে অতি দ্রুত বাংলাদেশ স্বাধীনতার পরে, সেখানে অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে। এখন এই শহরে 2 কোটি লোকের বসবাস, অত্যন্ত ঘনবসতি, এবং তার উপরে হচ্ছে যে ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে আমাদের সচেতনতার অভাব। আমরা গতকালকে দেখলাম ভূমিকম্প যখন হয়, বিভিন্ন সিসিটিভি ফুটেজে কীভাবে সে তাড়াহুড়া করে এটা তারা নামছে, বাইরে যাচ্ছে। আসলে ভূমিকম্প হলে ভূমিকম্পের সময় কোনো রকম
দৌড়াদৌড়ি তাড়াহুড়ো করে বাইরে যাওয়ারই নেই, বাইরে যাওয়াটা আরও রিস্ক। দুই এক কদমের মধ্যে হচ্ছে নিরাপদ জায়গায় যেতে হবে। তো আমরা দেখছি যে রেসপন্সটা কম, তো সেই কারণে যে আমাদের যতগুলা হচ্ছে মানে ঝুঁকির যে কাঠামো এইগুলা রয়েছে, ফ্যাক্টরগুলা রয়েছে, আলামত সবগুলো এখানে বিদ্যমান। এই জন্যে ঢাকাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে। এখন সেই ধরনের ভূমিকম্প যেটা আমরা আশঙ্কা করছি, সেটা হলে আসলে ঢাকা একটা মৃত্যুপুরীতে রূপ নেবে। বাঁচার উপায় হচ্ছে যে আপনি একটা হচ্ছে ঢাকা সিটিকে আপনার হচ্ছে আধুনিক নগর গড়ে তোলা, সমস্ত বিল্ডিং ফেজ বাই ফেজ ভেঙে ব্লক ওয়াইজ আপনি করলেন, যেখানে প্রতিটা ব্লকে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। তো এইটা আসলে মানে তাত্ত্বিকভাবে বলা যায়। বাস্তবিক ক্ষেত্রে আমরা যে আর্থসামাজিক এবং রাজনৈতিক আমাদের এখানে যে পরিবেশ, সেটাতে এটা কখনোই এটা সম্ভব না। হ্যাঁ, আমাদের যেমন মানসিকতা, একটা হচ্ছে আমাদের পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক এখানে আপনার কি বলে বিধিনিষেধ কিছু রয়েছে, দেন রাজনৈতিক অনেক বিষয় রয়েছে যেটা আমাদের এটা করতে দিবে না। আমরা হয়তো আমি বিশেষ করে পুরাতন ঢাকায়, যেখানে হয়তো আমি একটা বিল্ডিং বা আমার একটা ইসের আমি মালিক, আমার আরো শরিক রয়েছে, আমি হয়তো এটা বুঝলাম যে এটা ঠিক মতো করা উচিত, আমার অন্য শরিকরা বুঝলো না, আবার অন্যরা বললো যে এটা আমাদের বাপদাদার ভিটা, এটা পরিবর্তন করা যাবে না। তো এখানে একটা সেন্টিমেন্ট এখানে কাজ করে, তো নানা কারণে এটা আসলে সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে আমাদের এর মধ্যেই বসবাস করতে হবে, এটাকে মেনে নিতে হবে যে এটা যতই আপনার অপরিকল্পিত হোক, আমার ইমারত যতই আপনার হচ্ছে ব্রিক মেশিনারি বা অনিরাপদ হোক না কেন, ঝুঁকিপূর্ণ হোক না কেন, তার মধ্যেও কিছু কিছু জায়গা আছে আমার এই বাসস্থানে যেটাকে কিছুটা নিরাপত্তা আমাকে দিতে পারে। সেইগুলা যদি আমরা নগরবাসীকে জানাতে পারি, তাহলে আমরা ভূমিকম্পের সময় ওই যে হুটোপাটা করে দৌড়াদৌড়ি না করে আমরা দুই এক কদমের মধ্যে নিরাপদ জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে কোন কোনগুলা নিরাপদ জায়গা, এখন এটা বলতে গেলে তো অনেক সময় লাগবে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের হচ্ছে এই ভূমিকম্পর এই বিষয়টাকে রাইটলি অ্যাড্রেস করতে হলে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আনতে হবে। মধ্যম এবং দীর্ঘমেয়াদী তো অনেক দূরের বিষয়। আমি স্বল্পমেয়াদী পরিকল্পনার মধ্যে আমি যেটাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি বলে আসছি, সেটা হচ্ছে আমার নগরবাসীকে ভূমিকম্পের বিষয়ে বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা গড়ে তোলা, এবং ভূমিকম্প হলে সে কি করবে সেই বিষয়ে জানা। এবং এই জিনিসটা আমরা খুব দ্রুত করতে পারি, এই শিক্ষাটা আমরা তাদের মধ্যে দিতে পারি। সেটা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করে আমরা যদি ন্যাচারাল হ্যাজার্ড গেম, আজকাল তো আমাদের তরুণ শিশুরা গেম খেলে মোবাইলে, এবং ন্যাচারাল হ্যাজার্ড গেম যদি আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যদি আমরা তৈরি করি, যে এই যে কোনটা নিরাপদ জায়গা, ভূমিকম্পর সময় আমার রাস্তায় থাকলে আমি কি করব, ঘরের মধ্যে থাকলে কি করব, তাই না, তার আগের প্রস্তুতি কী থাকবে, সেই জিনিসগুলো যদি আমি ওই গেমের মাধ্যমে আমি দেখাতে পারি এবং শেখাতে পারি, অনুশীলন, এবং এরপরে আমি যদি নিয়মিত মহড়া, যদি ওয়ার্ড ভিত্তিক যদি মহড়া করা হয় নিয়মিত, তাহলে হবে কি আমার মানসিক মনোবল বৃদ্ধি পাবে। তাহলে এর আগে যদি আমরা মহড়া করতাম, তাহলে গতকালকে যে হুটোপাটা হয়েছে বা সাংঘাতিকভাবে ট্রমাটাইজ, যে ট্রমাটা আরও কিন্তু কন্টিনিউ করবে, আর্থকুয়েক ফোবিয়া, এটা বেশ অনেক দিন কন্টিনিউ করবে, এই জিনিসটা তাহলে আর হতো না। তাহলে আমি মনে করি যে একমাত্র নিয়মিত মহড়া, ভূমিকম্পের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, এর বিকল্প নেই। এই বিল্ট এনভায়রনমেন্টের মধ্যে বসবাস করতে পারে, এই অবকাঠামোর মধ্যে বসবাস করতে হবে, এটাকে মেনে নিতে হবে। ওইগুলো হচ্ছে মধ্যম বা দীর্ঘমেয়াদে পরিকল্পনা। কিন্তু আশু যেটা দরকার, যে ভূমিকম্পের সময় আমি রেসপন্সটা কীরকম করব, তাই না, আমার তো আসলে আমার জীবনটাকে রক্ষা করতে হবে। আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি হয়তো আমার পরিবার আমার উপর যেটা নির্ভর করছে, তাহলে সেই পরিবারটা চলবে, তাই না। তো তাহলে আমি সমাজে যে কন্ট্রিবিউট করছি, সেই কন্ট্রিবিউশনটা কন্টিনিউ করবে।
তো আমার তো বেঁচে থাকাটা হচ্ছে সবচাইতে জরুরি। আমি কিভাবে বাঁচতে পারবো এই প্রতিকূল অবস্থার মধ্যে, তাই না? সেটাকে আমাকে সেই কলাকৌশলগুলা শিখতে হবে। সেই কলাকৌশলটাই হচ্ছে আমি যে বললাম ন্যাচারাল হ্যাজার্ড গেম, তার মধ্যে এটা থাকবে, সেখান থেকে এটা শিখবে। এবং এইটার একটা ভালো দিক যে আজকালকার তরুণ সমাজ যে ডিজিটাল অ্যাডিকশন হচ্ছে, এটা নেতিবাচক দিকে চলে যাচ্ছে সমাজ, তাই না? আমি যদি এখানে উদ্ভাবনী কোনো জিনিস আইডিয়া দিই, ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমি তাদেরকে দিই, তারা উৎসাহিত হবে। তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাকে তারা ইতিবাচক কাজে লাগাবে, তাই না? তাহলে সেখান থেকে আমরা তরুণ সমাজকেও আমি একটা ইতিবাচক দিকে নিয়ে আসতে পারছি এবং একটা হেলদি সোসাইটি ভবিষ্যতে আমরা গঠন করতে পারছি এবং সমাজে আমি কার্যকর একটা ব্যবস্থা আমি সেখানে দিতে পারছি, তাই না? তো আমাদের যেটা আসলে আমাদের সমাজের জন্য যেটা অ্যাপ্লিকেবল সেইভাবে চিন্তা করতে হবে। এখন একটা বিল্ডিং হেলে পড়লো, রাজু যে সেখানে সিল গালা করে আসলো, একটা কালার দিয়ে আসলো লাল কালার, এটা তো সমাধান না, তাই না? যেটা হচ্ছে সমাধান সেইভাবে চিন্তা করতে হবে, কার্যকর যেটা হয়। প্রকৌশলবিদ রয়েছেন, রাজনীতি যারা রয়েছেন, তারা এটা বলতে পারবেন এটা ঝুঁকিপূর্ণ কোনটা বা কোনটা না। তবে যেটা প্রাথমিক বিষয় এখানে হচ্ছে ঢাকা মেগা সিটিতে হচ্ছে বিভিন্ন টপোলজির বিল্ডিং রয়েছে, ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ স্বাধীনতা উত্তর এবং রিসেন্ট টাইমে আবার নতুন ধরনের ডিজাইনের নতুন বিল্ডিং হচ্ছে, তাই না? তো ডিফারেন্ট টপোলজির বিল্ডিং রয়েছে। এখন হচ্ছে সব ফ্যান্সি মাল্টি স্টোরি বিল্ডিং। এটা হচ্ছে ডিজাইন অনুযায়ী কতটুকু মানে ভূমিকম্পের টেকসই এটা সেটাও এখন প্রশ্ন রয়েছে। সর্ব মানে শেষ কথা হচ্ছে এগুলো তো বিল্ডিং কোড ফলো করা হয়নি। আবার বিল্ডিং কোড যেটা রয়েছে সেটাও হচ্ছে ফল্টি কোড। ভূমিকম্পের যে উৎস, কত মাত্রার ভূমিকম্প হবে সেটা আমাদের সাথে তারা পরামর্শ না করে তারা নিজের মতো করে এটাকে তারা বিল্ডিং কোড তৈরি করেছে। তাহলে সেটাতে হবে এবং সেটা ফলো করে যদি আমি ধরে নিলাম যে বিল্ডিংগুলো হয়েছে সব বিল্ডিং কোড ফলো করে করা হয়েছে, তাহলে এখন যদি একটা 6 সাড়ে 6 মাত্রার ভূমিকম্প যদি কালকে এটা হতো তাহলে অনেক বিল্ডিং এটা ধূলিসাৎ হতো। তাহলে তো একটা আইনগতভাবে দোষারোপ হতো তো ওই বিল্ডিং কোডের উপরে। তারা বলতো যে আমরা তো তোমাদের এই বিল্ডিং কোড দেখে ফলো করে এটা করেছি, তাহলে আমার বিল্ডিং ধসলো কেন, তাই না? তো এই বিষয়গুলো তো চিন্তা করতে হবে। আমাদের বিভিন্ন কারণে আগামী 50-100 বছরও এটা পরিবর্তন করা যাবে না। করতে হলে আমাকে এই জাতিটাকে তার মাইন্ড সেট আপকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যে আমি যদি যেটা বললাম যে আমরা পুরাতন ঢাকা পুরা মেগা ঢাকা সিটিকে আমি একটা মাস্টার প্ল্যান করলাম ব্লক ওয়াইজ, বিভিন্ন ব্লক, চওড়া চওড়া রাস্তা থাকবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হ্যাঁ, এক একটা ব্লকের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। হ্যাঁ, স্কুল থেকে শুরু করে উন্মুক্ত ময়দান, হাসপাতাল, বাজার ঘাট সব কিছু একটা ব্লকের মধ্যে থাকবে, তাই না? এখন সেই ব্লকে যে জমিগুলা যাদের থাকবে, যারা এটার মালিকানা, তাদের হয়তো অনেক শরিক আছে, উত্তর শরিক আছে, তাদেরকে তো সব বুঝাইতে হবে, ইন্টিগ্রেট করতে হবে, করে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমি ওইভাবে হাই রাইজ বিল্ডিং ওখানে করলাম। হ্যাঁ, সেটা হয়তো সরকার থেকে সাবসিডি দিয়ে বা ই করে একটা করা হলো, তারপরে তাদেরকে ওইখানে দেওয়া হলো। কিন্তু এটা তো তাদেরকে তো মানে তারা রাজি না হলে তো এটা করা যাবে না। হয়তো 50% রাজি হবে যে হ্যাঁ আমি তো বয়স হয়ে গেছে বা আমার পরবর্তী প্রজন্ম একটা ভালো পরিবেশে থাকতে পারবে আমি যদি এটা করি। কিন্তু এখানে আর এক শরিক হয়তো বাধা দিবে যে না আমরা আমাদের সেই পুরাতন বাপদাদা এখানে ই করে গেছে, আমরা এই স্মৃতি ধরে রাখতে চাই। তো অনেক কারণে এটা সম্ভব না। এটা করার জন্যে আরও আমাদেরকে মানে 50-60-100 বছর ই করতে হবে, যখন আমাদের মন মানসিকতা আরও উন্নত হবে, আধুনিক ব্যবস্থাকে আমরা মানে সুন্দর ব্যবস্থাকে গ্রহণ করার মন মানসিকতা যখন আমাদের হবে, তখন হয়তো এটা করা সম্ভব হবে।